এই যে খাদিজা, আপনি ফাইলটা নিয়ে আসুন এক্ষুনি। 2 দিন হলো তবুও একটা ফাইল শেষ করতে পারলেন না। কাজে মনোযোগ নেই কেন? সরি স্যার, আসলে পাশেই মেহমান আসছিল, তাই সময় করে ফাইলটা দেখতে পারি নাই। তবে স্যার, আজকে বিকালের মধ্যে ফাইলটা দিয়ে দিব। বিকালে মিটিং আছে, আপনি দুপুরের মধ্যে ফাইল কমপ্লিট করুন। আর এখানে বসেই করুন, অফিসে কারোর সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। খাদিজা ভয়ে ভয়ে আমার সামনে বসেই ফাইল দেখতে লাগলো। আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। এবার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান। আর যার সাথে কথা বললাম উনি আমার পিএ খাদিজা। গল্পে আসা যাক। আমি ল্যাপটপে কাজ করছি, হঠাৎ করে চোখে পড়লো খাদিজার চুলের দিকে। চুলগুলো জানালার বাতাসে উঠছে, আর মাঝে মধ্যে খাদিজা হাত দিয়ে কানের পেছনে আটকে দিচ্ছে। দেখতে অদ্ভুত এক মায়াবী পরী লাগছে খাদিজাকে। আমি অনেক আগে থেকেই ভালোবাসি, আর এটা খাদিজা ভালো করেই জানে, কিন্তু দুজনকে কখনো বলেনি, ভয় লাগে। খাদিজার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। খাদিজা একবার আমার দিকে তাকিয়ে বলল, স্যার, কি দেখছেন এমন করে? ফাইলের এই দিকটা যদি একটু দেখেন তাহলে ভালো হতো। না কিছু না। আচ্ছা ঠিক আছে, দাও দেখি। এই বলে ফাইল দেখতে লাগলাম, আর কাজটা করে আবার খাদিজাকে দিলাম। আর এভাবে লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চের সময় আমি ক্যান্টিনে চলে আসলাম। এসে একপাশে খাদিজার দিকে চোখ গেল। আমি যা দেখলাম তা দেখে তো আমি হতবাক, কারণ খাদিজা অফিস কলিগ হাসানের সাথে খাবার শেয়ার করছে। আমি খাবার খেলাম না। যখন পেছন ঘুরে চলে আসতে যাব তখনই খাদিজা আমার দিকে লক্ষ্য করে আমি ওদের দিকে না তাকিয়ে কেবিনে চলে আসলাম। কেবিনে এসে মিটিংয়ের জন্য কাগজপত্র ঠিক করলাম। একটু পর খাদিজা আমার কেবিনে আসলো, হাতে বিরিয়ানির প্যাকেট, আর এসে আমাকে বলল, স্যার, আপনি তো মনে হয় লাঞ্চ করেন নাই, এই নিন বিরিয়ানি খেয়ে নিন, তারপর অফিসের কাজ করুন। এসব ঢং না করে তাড়াতাড়ি মিটিংয়ের জন্য প্রস্তুত হও। খাদিজা হয়তো বুঝতে পারছে তার সাথে কেন আমি এরকম ব্যবহার করছি। খাদিজা মাথা নিচু করে একপাশে বিরিয়ানি রেখে দিল। আর তখনই পিয়ন চাচা এসে বলল, ক্লায়েন্ট চলে আসছে। আমি বের হলাম। আমার পেছন পেছন মিটিং, খাদিজা ফাইল নিয়ে আসছে। মিটিং রুমে গিয়ে সবার সাথে কুশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম। এভাবে মিটিং শেষ করে নিজের কেবিনে আসলাম। আর খাদিজা চলে গেল। আমি একটু পর বের হলাম, আর বের হয়ে দেখি খাদিজা হাসানের বাইকে উঠছে। আমার তখন মনে হচ্ছিল আমার ভেতরটা ফেটে যাচ্ছে। কেন খাদিজা বুঝতে পারে না আমি তাকে বড্ড বেশি ভালোবাসি? এসব ভাবতে ভাবতে কখন যে চোখে কোণে জল চলে আসলো বুঝতে পারলাম না। চোখটা মুছতে যাব তখনই খাদিজা দেখে ফেললো। আমি নিজের গাড়িটা বের করলাম আর বাসার দিকে যেতে লাগলাম। আর কিছু দূর আসতেই জ্যামে পড়ে গেলাম। আর পাশেই লক্ষ্য করে দেখি হাসান আর খাদিজা। খাদিজা আমাকে দেখে বলল, স্যার, এদিক দিয়ে যেতে পারবেন না, অনেক জ্যাম। আপনি ঘুরে অন্য দিক দিয়ে চলে যান, ভালো হবে। আমি কথাটা শুনে রাগে রং রোডে গাড়ি চালাতে লাগলাম, সেটা আবার অনেক জোরে। খাদিজা এটা দেখে মনে মনে ভাবতে লাগলো, মানুষটা তো পাগলামি করে কেন জানি না, এই ভালো এই খারাপ। আমায় ভালোবাসে তবুও নিজে থেকে কখনো বলবে না ভালোবাসি। কিন্তু আমি কেন শাহরিয়ারকে বলতে পারছি না যে শাহরিয়ার খুব ভালোবাসি তোমায়? নতুন কাউকে নিয়ে কেন স্বপ্ন দেখতে পারছি না? খাদিজা এসব ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, আর মাকে বললাম খাবার দিতে। পৃথিবীতে মা হলো আমার সব। বাবা বছর খানেক আগে মারা গেছে। আমি আর মা খাবার খাচ্ছি, তখন মা বলে উঠল, শাহরিয়ার ব্যাপারে বাসায় একা থাকি, কথা বলার মতো মানুষ নাই, আর বাসার সব কাজ আমার একাই করতে হয়। তোর বয়স তো কম হলো না, এবার বিয়েটা করে নে বাপ। মামা তো নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে। আর তুমি বলছো এক্ষুনি বিয়ে করতে? হ্যাঁ, তার চেয়ে ভালো আমি তোমাকে কয়েকদিনের মধ্যে কাজের মেয়ে এনে দিবনি। তবু বিয়ে করো না। মরার আগে নাতি নাতনির মুখ দেখবো না নাকি? আমার কিন্তু তোর অফিসের কাজ করে, নামটা যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে, খাদিজা মেয়েটা কিন্তু তোর সাথে ভালো মানাবে। আরে মা, সব হবে, কিন্তু এখন না। আমি অনেক বড় একটা ডিল করতে যাচ্ছি, এটা নিয়ে কয়েক মাস মন দিয়ে কাজ করতে হবে। সময় হলে আমি তোমাকে বলবো। তোর সময় কোনো দিন হবে না। আমি কয়েকদিনের মধ্যে খাদিজাদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে। কোনো কথা বলবি না। আমি আর কিছু বললাম না। খাবার শেষ করে রুমে চলে আসলাম। আর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, যখন কলেজে ছিলাম তখন থেকে খাদিজাকে ভালোবাসি, কিন্তু খাদিজা মুন্না নামে ছেলেটাকে ভালোবাসতো। আর ছেলেটা তাকে ধোঁকা দিয়ে চলে যায়, আর তার পরিবারে নেমে আসে বিপর্যয়। তার বাবা মারা যায়। আমিও ততদিনে বাবার অফিসের দায়িত্ব পাই। একসময় আমার অফিসে এসে চাকরি হয়। খাদিজা হয়তো ভাবছে আমি কোনো কিছু জানি না, কিন্তু খাদিজা, এটা ভুল ভাবছো। তোমার প্রতিটা খবর আমি জানি।
শাহরিয়ারের মস্তিষ্ক এতটা খারাপ না, মন থেকে ভালোবাসি খাদিজা। জানি একদিন বুঝতে পারবা, সেদিন অনেক দেরি হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হলাম অফিসের জন্য। রেডি হয়ে খাবার টেবিলে আসলাম, আর খাবার খেয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের কেবিনে আসলাম। কেবিনে এসে নিজের কাজ করতে লাগলাম। কাজ করতে করতে 10টার বেশি বেজে গেল, কিন্তু আজব ব্যাপার, খাদিজা এখনও অফিসে আসেনি। আমি ভাবলাম হয়তো অসুস্থ, এইভাবে কাজ করতে লাগলাম। দুপুরে আমার ফোনে কল আসলো। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মা কল দিয়েছে। আমি কল রিসিভ করলাম। তখন মা উপাস থেকে বলে উঠল, শাহরিয়ার, তুই এখন এই ঠিকানায় চলে আয়। আমি বসে আছি, তাড়াতাড়ি আয়। মা, এটা তো খাদিজাদের বাসা, তুমি ওখানে কি করো? বাসায় আসো আগে। তোকে যেটা বললাম এটা কর, বেশি কথা বলিস না। আর তোর সব বান্ধবীরা এখানে আছে, সমস্যা নাই। এই বলে ফোন কেটে দিল। আমি কিছুই বুঝতে পারছি না। মা খাদিজাদের বাসায়, তার উপর আবার আমার সব বন্ধুদের মা খবর দিল কেন? আমি গাড়ি নিয়ে বের হলাম। আসার সময় ম্যানেজারকে বলে আসলাম সব কিছু দেখার জন্য। আমি খাদিজাদের বাসার সামনে চলে আসলাম। এসে দেখি সব হারামি বন্ধুরা মিলে হাসাহাসি করছে। আমি যেতেই আমাকে নিয়ে ভিতরে নিয়ে গেল। আমি সোফায় তাকিয়ে দেখি অনেক লোকজন বসে আছে। কাউকে চিনি না, শুধু খাদিজার বাবাকে চিনি। আমাকে নিয়ে একটা জায়গায় বসলো। ও মা, তখনই দেখি কাজী সাহেব একটা রুম থেকে আসছে, সাথে আমার বন্ধু সাকিব ইবনুল তালিম। আমি সব বুঝতে পারছি কি হতে চলেছে আমার সাথে। আমি মায়ের কানে কানে বললাম, আম্মা, তুমি সব কি করছো? এত তাড়াতাড়ি করে আমাকে তো প্রস্তুতি নিতে দিবা, হুটহাট বিয়ে ঠিক করলে। তোর আর কয়দিন পর বিয়ে করলে কোনো বাবা মা তোকে মেয়ে দিবে না। মেয়ে না দিলে সমস্যা নাই, তাই বলে কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করব? অনুষ্ঠান করার দরকার নাই, আর এইসব ভালো না, বুঝলি? আমি যা বলি তাই হবে, চুপচাপ থাক। আমি আর মাকে কি বলবো? বন্ধুরা তো আমাকে নিয়ে আরও হাসাহাসি করছে। তারপর আর কি, আমাদের বিয়েটা হয়ে গেল। আমি মাকে গাড়ি দিয়ে খাদিজাকে বাসায় পাঠিয়ে দিলাম, কারণ আজকে বন্ধুরা আমার পকেট ফাঁকা করবে। যদিও এখানে সবগুলো খেয়েছে, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে করতে রাত 10টার উপরে বেজে গেছে। আমি বাসায় আসলাম, এসে কলিং বেল দিলাম, আর একটু পর মা এসে দরজা খুলে দিল, আর রাগী কণ্ঠে বলে উঠল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নাই শাহরিয়ার? এখন রাত কয়টা বাজে, সেদিকে খেয়াল আছে তোর? হে গিয়ে না মানে আম্মু, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। এই বলে মায়ের হাতে বিরিয়ানির প্যাকেট দিয়ে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করলাম, আর বিছানায় তাকিয়ে দেখি খাদিজা হয়তো কারোর সাথে কথা বলছিল। আমাকে দেখে ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি হাসান নামে সেভ করা। আমি কিছু বললাম না, একটা দীর্ঘশ্বাস ফেললাম, আর ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লাম এক পাশে। তখন খাদিজা বলতে লাগলো, আসলে হাসান ফোন দিয়েছিল, বিয়ের দাওয়াত দেইনি তো, তাই ওর সাথে কথা বলছি। প্লিজ রাগ করবেন না। আরে রাগ করার কি আছে, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ুন, আমারও খুব ঘুম পাচ্ছে। কেন এত পাগলামি করেন? একটু নিচের কথা ভেবে দেখেছেন একবারও? সেদিন আমার কথা না শুনে রং রোডে গাড়ি চালালেন, যদি কিছু হয়েছে তো তখন? আমার যেহেতু কিছু হয়নি, তাই শুধু শুধু কথা বলে লাভ নেই, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। আজকের রাতে কি কেউ ঘুমাই? চলেন না, আজকে সারা রাত গল্প করি। আমার খুব ঘুম পাচ্ছে, তাছাড়া কালকে অফিস আছে। তারপর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে আমি কখনো খাদিজার সাথে নিজ থেকে কথা বলিনি। আমি এখন খুব ভালো করে বুঝতে পারি খাদিজা আমাকে খুব ভালোবাসে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার প্রতিটি মোনাজাতে শুধু আমি। একদিন অফিস শেষ করে বাসায় ফিরছি, হঠাৎ দেখি একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখতে হয়তো খাদিজার বয়সী হবে। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি গাড়িটা ওনার সামনে থামালাম, তারপর গ্লাস খুলে বললাম, আপনার কি হয়েছে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন আপু? ভাই, আমাকে হসপিটালে নিয়ে যাবেন প্লিজ ভাই, আমি একটাও গাড়ি পাচ্ছি না। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা প্রসব বেদনায় ছটফট করছে। আমি মেয়েটাকে গাড়িতে উঠতে বললাম, আর মেয়েটা উঠে পড়লো। আর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই সময় আপনার স্বামী থাকার কথা, কিন্তু ওনাকে তো দেখতে পাচ্ছি না। আসলে ভাই, আমি একা বাসা নিয়ে থাকি, 6 মাস হলো স্বামীর সাথে ডিভোর্স হয় আমার, আর ওর সাথে আমি পালিয়ে বিয়ে করি, তাই পরিবার মেনে নেয় না। ও আচ্ছা, আপনার তো তাহলে অনেক কষ্ট। কথা বলতে বলতে হাসপাতালে চলে আসলাম। এসে নার্সকে ডাক দিলাম, আর নার্স এসে মেয়েটাকে ওটিতে নিয়ে গেল। আমি হাসপাতালে সকল কিছু পূরণ করলাম, পরিচয় দিলাম ভাই। তারপর বসে বসে অপেক্ষা করতে লাগলাম। 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। আমি কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম ওনার কী অবস্থা,
কিন্তু ডাক্তার যে আমাকে বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তার বলল মেয়েটা প্রেগনেন্ট থাকা অবস্থায় অনেক কাজ করে আর নিজের যত্ন নেয় নাই, এজন্য অনেক ক্ষতি হয়। আমরা বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি, মেয়েটাকে বাঁচাতে পারলাম না। তখন ডাক্তার আমাকে একটা চিরকুট দিল, আর চিরকুট খুলে দেখি মেয়েটা বাড়ির ঠিকানা। আমি সব কিছু ব্যবস্থা করলাম, লাশ বাড়িতে পাঠানো, আর আমিও পিচ্ছি বাচ্চাটাকে নিয়ে তাদের বাড়িতে গেলাম। এসব করতে একদিন পার হয়ে গেল। আমি পরদিন বাসায় ফিরলাম, কলিং বেল দিলাম, তখনই খাদিজা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি বলে উঠলাম, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর সব কিছু বলছি। এ বলে খাদিজাকে ছাড়িয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার টেবিলে এসে দেখি মা খাদিজা বসে আছে খাবার নিয়ে। আমি গিয়ে তাদের সব কিছু বললাম। সব শুনে মা বলল, শাহরিয়ার, আজকে তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। তোর বাবা এটাই চেয়েছিল, তুই সবার উপকার করবি, কখনো কারোর ক্ষতি করবি না। মা খুব খিদে পেয়েছে, ঠিকমতো খাবার খাওয়া হয়নি, তাড়াতাড়ি খাবার দাও। মা আপনি গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হলো, আমি খাবার দিচ্ছি। খাদিজার কথা শুনে মা রুমে চলে গেল, আর খাদিজা খাবার খাইয়ে দিতে লাগলো। আমি চুপচাপ খেতে লাগলাম। খাদিজা কান্না করছে, আমি খাদিজার চোখে জল মুছে দিলাম, আর আমিও খাইয়ে দিতে লাগলাম। খাবার শেষ করে খাদিজাকে কোলে তুলে নিলাম। খাদিজা বলে উঠল, অনেক তো কষ্ট দিলে, এবার স্বামীর অধিকারটা দাও। আমি না হয় একটু ভুল করছি, তাই বলে এভাবে শাস্তি দিবে আমাকে? হ্যাঁ না, আর কষ্ট দিব না। রুমে এসে খাদিজাকে শুয়ে দিলাম। তারপর কি হলো সেটা আপনাদের জানতে হবে না। এভাবেই ভালো থাকুক পৃথিবীর সকল পবিত্র ভালোবাসা। প্রিয় মানুষটাকে সবসময় খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।